আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা পড়ব ফিজিক্স 2 এর দ্বিতীয় অধ্যায় পদার্থের ওপর তাপের প্রভাব। তো আমাদের এই দ্বিতীয় অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো। তো এটাতে আমাদের যে প্রশ্নগুলো আসে সেটা বিভিন্নভাবে আসতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে যে আমাদের তিনটা প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখতে বলে। কখনো দেখা যায় হয়তো বা দুইটার মধ্যে আসে, যেমন লিখতে বলতে পারে হয়তো যে দুইটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো, কিংবা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। তো এখানে আমাদের আগে জানতে হবে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে একক দৈর্ঘ্যের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বস্তুর যে দৈর্ঘ্য যেতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একে আমরা আলফা দ্বারা প্রকাশ করতে পারি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা প্রকাশ করতে পারি। আর যেটা আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সেটা হচ্ছে একই রকম, মানে ওটা হচ্ছে ক্ষেত্র। যেমন আমাদের একক ক্ষেত্রের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বস্তুর ক্ষেত্র বৃদ্ধি পাবে, যতটুকু বৃদ্ধি পাবে তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা দ্বারা প্রকাশ করতে পারি। তো এখানে আমাদের যে গেল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে কখনো বা চাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো। তখন আমি তিনটা কি আনবো, আর যদি আমাকে শুধু বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তখন আমি জাস্ট আলফা এবং বিটা পর্যন্ত নিব। তো এখন আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি? একক আয়তনের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে বস্তুর আয়তন যতটুকু বৃদ্ধি পাবে তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে গামা দ্বারা সূচিত করা হয়। প্রথমে আমরা দেখি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা। তো যেহেতু আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তো সেক্ষেত্রে আমাদের একটা ক্ষেত্রফলের কোনো একটা ক্ষেত্র নিতে হবে। তো একটা ক্ষেত্রফলে সেখানে আমার দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। আয়তাকার কোনো একটা বস্তুর মতো যদি আমি নেই, তখন আমার এটা ধরলাম আমি দৈর্ঘ্য, আর এখানে আমার প্রস্থ আছে। এটা একটা আমার আয়তাকার বস্তু। এদিকে আছে আমার বি এ, এদিকে হচ্ছে বি। তো প্রথমত আমি যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিব, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো বস্তুর দৈর্ঘ্য ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য ধরে নিলাম A1। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে A1। তখন বস্তুর একই তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বস্তুর দৈর্ঘ্য A1, বস্তুর প্রস্থ ধরে নিলাম আমরা B1। তাহলে বস্তুর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর ক্ষেত্রফল, তাপমাত্রায় বস্তুর ক্ষেত্রফল ধরে নিলাম S1। তাহলে আমরা ছোটবেলায় পড়েছি যে ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে A1 B1 সমীকরণ 1 ধরে নিলাম এটাকে। এখন আমাদের কথা ছিল যে আমরা দৈর্ঘ্যটাকে যদি বৃদ্ধি করি, তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তখন আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। নর্মালি আমাদের যে কোনো কিছুর তাপমাত্রা বৃদ্ধি পেলে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যেমন যে রেল লাইনটা করা হয়, সেখানে আপনারা দেখে থাকবেন যে ওখানে ফাঁকা রাখা হয়, কারণ যখন তাপ বাড়ে কিংবা ঘর্ষণে ওই যে রেল লাইনটা থাকে, রেল লাইনের সাথে রেলের ঘর্ষণে তাপ বাড়ে, ফলে ওই ইয়াটা বৃদ্ধি পায়, লাইনটা যে দৈর্ঘ্য আছে দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়, ফলে ওইটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কিন্তু রিস্ক এড়াতে ওইখানে একটা ফাঁকা রাখা হয়, মানে কিছু দূর দূর ফাঁকা রাখা হয়। তো এখানেও এরকম যে যদি আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তখন আমার ক্ষেত্র দৈর্ঘ্য A1 B1। কিন্তু আমি যখন T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিব, মানে আমার বৃদ্ধি পেল। T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
বস্তুর দৈর্ঘ্য, তখন বস্তুটার দৈর্ঘ্য আমি ধরে নিলাম আমার হয়েছে A2। আবার T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর প্রস্থ হচ্ছে B2। তাহলে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর ক্ষেত্রফল S2 ইকুয়াল আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে A2 B2। সমীকরণ 2 ধরে নিলাম এটাকে। এখন আমার যে আমি বলেছিলাম যখন আমাদের সংজ্ঞাটা পড়েছি তখন, যে যখন দৈর্ঘ্য বৃদ্ধি পায় তখন সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর যদি আয়তনটা বৃদ্ধি পায়, ক্ষেত্রফলটা বৃদ্ধি পায়, তখন সেটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো এখানে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছে A2। এখন আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ধরে নিলাম, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা। তো এখন আমাদের যে ইয়াটা আছে, এখানে যে সহজ উপায় হচ্ছে আপনি এই যে A2 B2 S2 লিখছেন সেটাকে আবার লিখেন A2 B2 S2। এখন A2 এর জন্য আপনি A1 কে আনেন A1, B2 এর জন্য আনেন B1, S2 এর জন্য আনেন S1। কারণ কি? কারণ এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, কিন্তু মেন ছিল কে? মেন ছিল A1 থেকে বৃদ্ধি পেয়ে A2 হয়েছে, B1 থেকে বৃদ্ধি পেয়ে B2 হয়েছে, S1 থেকে বৃদ্ধি পেয়ে S2 হয়েছে। তো এখন আমাদের যেহেতু ক্ষেত্রটা প্রসারিত হয়েছে, এখানে আমাদের গুণাঙ্কটা আসবে। তো এখানে নিয়মটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যখন, তখন 1 প্লাস আলফা টি, প্রস্থটাও এক প্রকার দৈর্ঘ্যের মতো। তো এটাকে আমরা কি করব? 1 প্লাস আলফা টি। আর এটা হচ্ছে আমাদের ক্ষেত্রকে আমরা কি ধরেছিলাম? বিটা। তাহলে বিটা টি। এটা হচ্ছে আমাদের সমীকরণ 3, এটা সমীকরণ 4, এটা সমীকরণ 5। এখন আমরা 3 আর 4 নং সমীকরণকে গুণ করে দেই। 3 নং গুণ 4 নং করে পাই। এটার ভিতরে কিছু কাজ আছে, কিন্তু আপনি সহজভাবে মনে রাখেন। আপনার এখানে ছিল কত? A1 ছিল, A1 থেকে বৃদ্ধি পেয়েছে। A1 থেকে যখন বৃদ্ধি পায় তখন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কটাকে আপনি নিচে মনে রাখেন যে 1 প্লাস আলফা টি। আবার যখন প্রস্থটা হচ্ছে তখন 1 প্লাস আলফা টি। তাহলে আমি যখন 3 আর 4 গুণ করব, তার মানে যেটা আমার লেফট হ্যান্ড সাইড আছে, তো A2 B2 একসাথে গুণ হবে। আবার রাইট হ্যান্ড সাইড আছে যেটা A1 B1, 1 প্লাস আলফা টি এখানেও আছে, এখানেও আছে। তো আমরা চাইলে 1 প্লাস আলফা টি হোল স্কয়ার লিখতে পারি। তো দেখেন এখানে যে আমার A2 B2 আবার কার জন্য এসেছিল? S2 এর জন্য। তাহলে A2 B2 সমান আমরা কি লিখতে পারি? S2 লিখতে পারি। আমার যে A2 B2 তার জন্য আমি লিখলাম S2। A1 B1 তার জন্য আমি লিখতে পারি S1। আর 1 প্লাস আলফা টি যা ছিল হোল স্কয়ার যা ছিল তাই আছে। এখন এটাকে আমরা সমীকরণ দিলাম 6। এবার দেখেন তো সমীকরণ 6 আছে S2 ইকুয়াল S1, 1 প্লাস আলফা টি হোল স্কয়ার। আবার এখানে আমাদের যে S2 ছিল S1 ইন্টু 1 প্লাস বিটা টি, এটাও আমার S2। আবার এখানে এসে আমি পাচ্ছি S2। তাহলে 5 আর 6 সমীকরণ যদি আমরা একত্রিত করি, বা এখানে S2 এর মান আমি যদি এটা হিসেবে লিখে দিই, মান হিসেবে এটা যদি লিখে দিই, তখন কি হয় দেখেন, 5 নং ও 6 নং হতে পাই, 5 নং ও 6 নং হতে পাই। 5 নং এ কি আছে আমার? S2 সমান হচ্ছে S1 ইন্টু 1 প্লাস বিটা টি। তো আমার এই যে 6 নং আছে S2, S2 এর জন্য আপনি কি লিখবেন? S1 ইন্টু 1 প্লাস বিটা টি, S1 1 প্লাস বিটা টি ইকুয়াল
এখানে যা আছে তাই লিখে দেন, S1 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার। উভয় পক্ষ থেকে S1 বাদ দেওয়া যায়, তো আমাদের বাদ দিলাম 1 প্লাস বিটা টি ইকুয়াল 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার। শুধু আমরা S1টাকে বাদ দিলাম। এবার 1 প্লাস বিটা টি, আমি যদি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার করি, সূত্র কি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমার এটা হচ্ছে এ, তার মানে 1 স্কোয়ারকে যদি আমি স্কোয়ার করি 1কে, তখন 1ই হয়, তাহলে আমার ধরো স্কোয়ার করার লেখার দরকার নেই। 1 প্লাস 2 সূত্রের 2 আসবে, তারপরে এ কে আছে 1 লিখি, যদি আমি 1 লিখি তাহলে 2 ইন্টু 1 করলে 2ই হয়ে যায়, তো লেখার দরকার নাই। আর বি হিসেবে আসবে আলফা টি প্লাস বি স্কোয়ার, মানে আলফা টি হোল স্কোয়ার। আমি যদি আলাদা করে দিই আলফা স্কোয়ার টি স্কোয়ার। উভয় পক্ষে দেখেন কি আছে, 1 আছে, এ পাশেও 1 আছে। উভয় পক্ষে থেকে যদি আমরা 1টাকে বাদ দিই, বা চাইলে আপনি যদি 1টাকে এই পাশে আনেন তাহলে কি হবে, মাইনাস, প্লাসে মাইনাসে 1 কাটা যায়, তাহলে বিটা টি ইকুয়াল 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের যে সর্বোচ্চ ঘাত আছে ওই সর্বোচ্চ ঘাতটা বাদ হয়, গুণাঙ্কের যে সর্বোচ্চ ঘাত থাকে সর্বোচ্চ ঘাতটা বাদ দিতে হয়, বা বর্জনীয় বা উপেক্ষা করা যায়। তো এখানে আমার সর্বোচ্চ ঘাত কি আছে, বিটা কিন্তু একাই আছে, বিটার উপরে পাওয়ার আছে 1। ঘাত বলতে বোঝানো হয়েছে এখানে পাওয়ার, আপনারা যেটা স্কোয়ার বলেন কিউব বলেন, তো এখানে আলফা একাই আছে, এখানে পাওয়ার হিসেবে কি আছে 2 বা আলফা স্কোয়ার। তো আমরা আলফা স্কোয়ারটাকে বাদ দেবো, আলফা স্কোয়ারকে বাদ দিতে গেলে আমার পুরোটাই বাদ হবে, এটা একটা পুরো পদটাই বাদ। তাহলে বিটা টি ইকুয়াল 2 আলফা টি, উভয় পক্ষ থেকে আমার টি বাদ, সুতরাং থাকতেছে কি বিটা সমান 2 আলফা। এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমার যে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে এটাই হচ্ছে আমাদের সম্পর্ক। চাইলে আমি লিখতে পারি আলফা সমান, যদি আমি 2টা এই পাশে নিয়ে আসি কি হয়, বিটা বাই 2। চাইলে আমি বিটা বাই 2 লিখতে পারি, আলফা সমান বিটা বাই 2 লিখতে পারি, কিংবা বিটা সমান 2 আলফা লিখতে পারি, বা 2 আলফা সমান বিটা লিখতে পারি। এটা আমার ইচ্ছা বা আপনার ইচ্ছা। যদি সম্পর্কটাকে যদি কোনো কিছু বলে না দেয় তখন আপনি এই পর্যন্ত আসবেন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক এটা। এখন এটা গেল আমাদের যে দুইটা যদি বলে যে এই দুইটার মধ্যে সম্পর্ক লিখেন, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে যদি সম্পর্ক চাই, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো, তখন আপনি এখানে এই পর্যন্ত চলে আসলেন। কিন্তু যদি এটা না চেয়ে আপনাকে বললো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো, তখন আপনাকে আরেকটু কাজ করতে হবে। যখন আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক করব, আয়তন প্রসারণ গুণাঙ্কের সাথে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা লিখব, তখন আমাদের নিতে হবে কি, দৈর্ঘ্য থাকবে। আয়তন কখন হয়, যখন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকে। তো একটা ঘনবস্তু যদি আমরা নেই, সেখানে আছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে আমার এ, প্রস্থ হচ্ছে বি, উচ্চতা সি। তো এখন সে আগের মতো আমরা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য করি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর দৈর্ঘ্য A1, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর প্রস্থ, যদি আগেরটা বুঝে থাকেন তাহলে এটা সহজ হবে আপনাদের জন্য। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বস্তুর প্রস্থ B1, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর উচ্চতা C1। আবার যখন এটা যেহেতু আমাদের হলো, আমরা উচ্চতা পেলাম, দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত হবে বস্তুর? আয়তনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ভি দিয়ে। তো এখানে V1 হচ্ছে
দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এটা সমীকরণ আমার। যেহেতু ওইখানে আমরা 7 পর্যন্ত গিয়েছিলাম, যদি আমার প্রশ্নটা একসাথে আসে তখন আমাকে কিন্তু ওই সমীকরণগুলো সহ ধরতে হবে, আর যদি আলাদাভাবে আসে তখন আমি এখানে 1 থেকে শুরু করব। যদি বলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করো, তখন আমি ওটাকে আলাদা আলাদা ধরবো। এখানে সমীকরণ 1, সমীকরণ 2 দিয়ে যাব আগেরটার মতো। কিন্তু এখন যদি আমাকে, যেহেতু আমাদের একত্রে আছে, তো আমরা 7-এর পরে থেকে ধরবো। তো এটাকে ধরলাম 8। এখন আবার যদি আমাদের তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আগের মতো টি ডিগ্রি সেলসিয়াস হয়, তখন কি হবে? টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য হচ্ছে A1, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর দৈর্ঘ্য A1, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর প্রস্থ, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর দৈর্ঘ্য A2, তাপমাত্রাও বাড়তেছে, দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাচ্ছে, প্রস্থটাও বৃদ্ধি পাচ্ছে। B2, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর উচ্চতা, সেটাও বৃদ্ধি পাচ্ছে। C2। সুতরাং টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুর আয়তন, আয়তনটাও বৃদ্ধি পাচ্ছে, আয়তন V2, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা A2, B2, C2। সমীকরণ ধরে নিলাম এটা আমরা 9। তো এখনও কি আমাদের, যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আসবে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে কত? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে আলফা। আর এখানে আমাদের আসবে কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক কত? গামা। তো আগের মতো A2, B2, C2 আর হচ্ছে V2। এখানে আগের মতো আবার A1 আনেন। আর মেন ছিল কি? A1 ছিল না, মেন ছিল B1, মেন ছিল C1, V1, 1। এখানেও আমাদের যেহেতু এই তিনটা হচ্ছে দৈর্ঘ্যের কাজ, তাহলে 1 প্লাস আলফা টি, আলফা টি, 1 প্লাস আলফা টি, 1 প্লাস আলফা টি। এখানে কি আসবে? আলফা। এখন আর আলফা না, এখন হচ্ছে গামা টি। যেহেতু আমাদের আয়তন, আয়তনের ক্ষেত্রে আসবে গামা। এটা হচ্ছে 10, 11, 12, এটা 13। তো আমরা এখন 10, 11, 12 সমীকরণকে গুণ করে দিব। দশ গুণ 11 গুণ 12 করে পাই। 10 নম্বর সমীকরণ ছিল কি? A2, A2, 11তে ছিল B2, 12তে ছিল C2 সমান A1, B1, C1। সাথে দেখেন এখানে আছে 1 প্লাস আলফা টি, 1 প্লাস আলফা টি, 1 প্লাস আলফা টি। কয়টা আছে? 1 প্লাস আলফা টি। তা এতগুলো না লিখে আমরা একসাথে কিউব করে দিব, যেহেতু তিনটা আছে। A2, B2, C2 এর মান কত? A2, B2, C2 হচ্ছে V2 বা V2 ইকুয়াল A1, B1, C1 এর মান কত? V1, 1 প্লাস আলফা টি হোল কিউব। সমীকরণ ধরলাম এটা আমরা 14। এখন আবার দেখেন এটা হচ্ছে V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা টি। আবার এখানে আসতেছে V2 সমান V1 ইন্টু 1 প্লাস আলফা টি।
তো এটাও V2, এটাও V2। তো এই V2 এর জায়গায় আমরা এটা বসাতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, বলবো 13 নং ও 14 নং হতে পাই। 13 নঙে কি ছিল, V2 সমান V1, এই যে V2 সমান V1 ইন্টু 1 প্লাস গামা টি ইকুয়াল, আর এখানে V2 সমান কি আছে, V1 1 প্লাস আলফা টি হোল কিউব। এখানে V1, এখানে V1, উভয় পক্ষ থেকে V1 বাদ, 1 প্লাস গামা টি সমান 1 প্লাস আলফা টি হোল কিউব। এবার আমরা করব এ প্লাস বি হোল কিউবের যে সূত্র, এটার জন্য কাজ কি, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি। ক্লাস 9 10 আপনারা পড়ে আসছেন বা ক্লাস 7 থেকে শুরু হয়েছে যে এ প্লাস বি এর যে সূত্রগুলো আপনারা পড়েছেন, সূত্র ছিল, অনুসিদ্ধান্ত ছিল, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এখানে আছে কি 1 প্লাস আলফা টি হোল কিউব। তো আমি নিতে পারি এটাকে ধরতে পারি, এটাকে বি ধরতে পারি। 1 প্লাস গামা টি ইকুয়াল এ কিউব মানে 1 এর কিউব, 1 এর কিউব করলে 1ই হয়, প্লাস 3 সূত্রের 3 পরে বলছে এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার করলে 1ই হয়, 3 সাথে গুণ করলে 3 হয়। তাহলে আমরা লিখবো কি 3 এ স্কোয়ার বি লিখতে বলছে, বি মানে আলফা টি প্লাস, তারপর আবার বলছে 3 এ মানে 1, তাহলে 3 একে 3 লেখার তো আমাদের দরকার নেই 1 লেখার। পরে বলছে বি স্কোয়ার মানে আলফা টি স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস বি কিউব মানে আলফা টি কিউব। এখানেও আছে 1, এখানেও আছে 1, বাদ দিলে গামা টি ইকুয়াল 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব। এখন আমাদের সেই আগের মতো উচ্চ ঘাত বর্জনীয় হবে, প্রসারণ গুণাঙ্কের উচ্চ ঘাতটা বর্জনীয়। তো এখানে আলফা স্কোয়ার যে আছে, আলফা কিউব আছে, এই ঘাতগুলোর পদগুলো আমরা বাদ দিয়ে দিব। তাহলে থাকতেছে কি গামা টি ইকুয়াল 3 আলফা টি, উভয় পক্ষ থেকে আমার টি বাদ, থাকতেছে কি গামা ইকুয়াল 3 আলফা। আমরা যে 7 নঙে পেয়েছিলাম কি বিটা সমান 2 আলফা, এখন পাচ্ছি গামা সমান 3 আলফা, বিটা সমান 2 আলফা। তো এখন আমি যদি এটাকে 2 দিয়ে গুণ করি তখন কি হয়, দেখেন কে আছে উভয় পক্ষে, দুইটা সমীকরণে কে আছে, দুইটা সমীকরণকে আমরা একত্রিত করলে তো 3টা পাচ্ছি প্রসারণ গুণাঙ্ক। এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে আমি এই 3টা জিনিস পাচ্ছি 2টা সমীকরণে, তো এই 2টা সমীকরণকে আমরা একত্রিত করতে চাচ্ছি। তো একত্রিত করতে চাইলে এখানে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয় 6 আলফা, আর এখানে 3 দিয়ে গুণ করলে 6 আলফা, 3 দিয়ে গুণে 6, তাহলে 14 নং ইন্টু 3 ও এবং 15 নং ইন্টু 2 করে পাই, উভয় সমীকরণ থেকে পাচ্ছি আর কি। তো এটা আমি 2 দিয়ে গুণ করতে চাচ্ছি, 2 গামা সমান 6 আলফা, আর এটা কত হবে 3 বিটা সমান 6 আলফা। যেহেতু 6 আলফা সমান বিটা হবে, 2 বিটা হবে 3 বিটা হবে, 6 আলফা সমান 3 বিটা, 6 আলফা সমান 2 গামা, তাহলে দুইটাকে আমরা পরস্পর সমান লিখতে পারি। 2 গামা ইকুয়াল 6 আলফা, ইকুয়াল দিয়ে লিখে দিবেন 3 বিটা। 6 আলফা তো এখানে আমরা লিখছি একবার, তাহলে আর লেখার দরকার নেই। এটাই হচ্ছে আমাদের 3টা যে প্রসারণ গুণাঙ্ক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আর যদি বাই চান্স আপনাদের ভাগ্য ভালো হয় তাহলে রচনামূলকে হয়তো কখনো দেখা যায়
একসাথে না দিয়ে আলাদা দিবে, বলবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখেন, কিংবা বলবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লিখো। তো যদি বলে তিনটাতে দুইটা দিতে বলে, দুইটার সম্পর্ক বলে, তখন আপনি আলাদা আলাদাভাবে যে দুইটা চাইবে সেই দুটো সমীকরণটা লিখে দিবেন। আর যদি একসাথে চায় তাহলে দুইটা একত্রিত করে দুইটা লিখতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের জন্য এখানে শেষ। সবাই ভালো থাকবেন এবং এই প্রশ্নগুলো পড়ার পর বারবার লিখবেন। যত লিখবেন তত আপনি এই ফিজিক্সে ধারালো হবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।